কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বীরভূমের মাটি থেকে রাজনীতিতে পরিবর্তনের ডাক। সুষ্ঠু হিংসামুক্ত পঞ্চায়েত ভোটের এবং লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বাংলা সংস্কৃতি মঞ্চের সিউড়ি অভিযান। 25টি দাবি নিয়ে জেলা শাসককে স্মারকলিপি প্রদান। গত 20 ফেব্রুয়ারি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলামের আহ্বানে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বীরভূমের সদর শহর সিউড়িতে। সিউড়ির ঈদগাহ মাঠ থেকে পদযাত্রা শুরু করে জেলা শাসকের কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। এরপর জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। কেন এই দিনের মিছিল ও স্মারকলিপি সেটা জানান উদ্যোক্তা অধ্যাপক সামিরুল ইসলাম। আমাদের যে মেন দাবি আছে, প্রথমে আমরা ডেপুটেশন দেওয়ার আগে 21 দফা দাবি আমরা তৈরি করেছিলাম। 21 দফা। তার আগে আমরা বিভিন্ন এলাকাতে সার্ভে করেছিলাম যে বিভিন্ন দিন ধরে কোন কোন জিনিসগুলো পলিটিক্যাল পার্টি নেতারা বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু করেনি। সেই দাবিগুলো 21 দফা ছিল। তারপরে আমরা ডেপুটেশন দেওয়ার পর আরো আমাদের 4 দফা দাবি বেড়েছে। 21 দফা দাবি অলরেডি বিভিন্নভাবে পেয়েছেন আপনারা এবং বিভিন্নভাবে বলেছে। আমি যে মেন কটা দাবি, কেন আমরা হঠাৎ করে এরকম করছি, তার মেন কটা দাবি আমি বলবো। 1 নম্বর হচ্ছে আমরা সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত চাই। কেন সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত? আমরা দেখেছি ছোটবেলায়, আমি যখন মাধ্যমিকে পড়তাম তখন আমার বাড়ি, মানে যেখানে বাড়ি আমার গ্রামে, সেখানেও দেখতাম বম পিস্তলের আওয়াজ চলতো। তখন মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, সামনে মাধ্যমিক পরীক্ষা। বীরভূমের অনেক গ্রামের ছেলে মেয়েদের যেসব জায়গাতে বম পিস্তলের রাজ চলে, সেখানে তারা মাধ্যমিক পরীক্ষার আগে তাদের অবস্থাটা কি হবে আপনারা কেউ ভেবেছেন? পরশু সদাইপুর থানার আন্ডারে একটা গ্রামে 80 খানা বম উদ্ধার হলো। 80 খানা বম। ও 80 খানা বমকে স্কট করার জন্য পুরো গ্রামকে খালি করতে হলো। ওই গ্রামে যে ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অবস্থাটা ভাবুন তো আপনারা। আজকে যেটা দেখা যাচ্ছে যে সাঁইঠাতে আমার কাছে খবর এলো যে একটা রাজনৈতিক দলের হয়ে বমে ঝুলা ধরেছিল, তার পা কেটে গেছে। প্রথম দিকে মিডিয়া হাইপ নেওয়ার জন্য পলিটিক্যাল লিডারের নেতারা সব গেল, মিডিয়া মাইলেজ নিয়ে নিল, তারপরে আর পায়ে পছন্দ ধরেছে, কেউ কোনো খোঁজ খবর রাখে না। আজকে যদি আমরা দেখতে পাই বিভিন্ন পঞ্চায়েতে এবং বীরভূমে যে খুনাখুনি রাজনীতি চলে এবং বাংলাতে যে খুনাখুনি রাজনীতি চলে, তাতে ম্যাক্সিমাম মরে গরিব মানুষকে মরে। এবং আমরা সার্ভে করেছি যে আদিবাসী, মূলনিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় মানুষজনের মধ্যে মারামারিটা করাই। 500 টাকার বমে ঝুলার জন্য আমরা কি মারামারি করব? আমাদের ছেলে মেয়েদের কি শিক্ষা দেবো আমরা? আজকে ধরুন সামনে পঞ্চায়েত ভোট। আজকে আপনাদের মধ্যে কেউ যদি বমে ঝুলার থেকে যদি মারা যায়, আপনার পরিবারের কথা আপনি চিন্তা করবেন না? বহুত হয়েছে ভাইরা, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি, সবাইকে আমি বলছি এবং হুঁশিয়ার জানাচ্ছি যে কোনোভাবে হিংসামূলক রাজনীতি আপনারা করবেন না। বাংলা সংস্কৃতি মঞ্চ যে টিম তৈরি করতে যাচ্ছে, কেউ যদি হিংসামূলক রাজনীতি করেন, তারা কিন্তু ভোট বাক্সে তাদের কিন্তু বিপদে পড়ে যাবেন কিন্তু বলে দিচ্ছি। আজকে সেইভাবে আমরা তৈরি হচ্ছি। অনেক আমরা চিঠি ছাটা করেছিলাম, অনেক লেখালেখি করেছিলাম, কিন্তু কাজ হচ্ছে না। আপনারা যে ভাষায় কথা বুঝতে চান সেই ভাষাতে আমরা লড়বো। আজকে যেটা বলি আপনাদেরকে, যে বকটুয়ে যে ঘটনাটা ঘটলো, দুটো ফুটফুটে বাচ্চা মারা গেছে। আপনারা ভাবুন তো, আপনাদের তো বাচ্চা হতে পারতো ওইটা। তারা কি চেয়েছিল ওই রকম এর মধ্যে? আজকে মারগামে 2 জন মারা গেল। 7 দিন আগে নিষিদ্ধ করে বোম পাওয়া গেছে পুরোটা। কোথায় যাচ্ছি আমরা? আমাদের বীরভূমে যে সংস্কৃতি, সেটাকে আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বাউলের সংস্কৃতি, আমাদের বাউল শান্তির বার্তা দেয়। কোথায় যাচ্ছে আমাদের মানুষজন? আমাদের প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা? এখানে জয়দেব জন্মগ্রহণ করেছেন, এখানে কত ভালো ভালো মানুষ জন্মগ্রহণ করেছেন। আজকে বীরভূমের সংস্কৃতি, বীরভূমের মানুষ খুব ইমোশনাল, বীরভূমের মানুষজন। এই ইমোশন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আজকে কটা রাজনীতিবিদ তাদের ছেলেমেয়েরা মারা যায়, কজন মারা যাচ্ছে? আপনারা তো উপরে, সে কংগ্রেস, সিপিএম, বিজেপি, টিএমসি, সবাইকে বলছি আমি, আপনারা তো উপরে সব ঠান্ডা ঘরে বসে প্ল্যানিং করছেন আর গরিব মানুষগুলোকে মারছেন। হুঁশিয়ার হয়ে যান আপনারা। এবং আপনাদেরকে বলছি আমি, আপনার ইউনিটি হন। এবং পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপারকে বীরভূমের আমি বার্তা দিতে চাইছি, আপনারা আরো সজাগ হন, না তো কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। এবং সব জায়গায় দেখা যাচ্ছে যে সবসময় পুলিশ যে সবকিছু করতে হবে তার কোনো মানে নেই। আপনারা যদি কোনো গ্রাম, কোনো বুথে কোথাও যদি দেখেন যে খুনাখুনি রাজনীতি হচ্ছে, কোনো গরিব মানুষকে মারছে, পুলিশকে আপনারা জানান। আশা করছি ওনারা অ্যাকশন নেবেন। যদি না নেয়, আমাদের ইউনিটে আমরা একটা টোল ফ্রি নাম্বার দেবো, সেখানে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যদি অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু পুলিশ সুপার অফিস আমরা ঘেরাও করবো। কিন্তু আমরা আজকে সত্যি কথা বলতে গেলে আতঙ্কের মধ্যে গেছি। আমরা সব পত্রিকাবদ্ধ হবো আজকে যে বীরভূমের মানুষ আমরা পত্রিকাবদ্ধ হচ্ছি এবং বেঙ্গলকে আমরা দেখাবো যে কোনো মানুষ পঞ্চায়েত নির্বাচনে বলি হবে না।
বলি হলে বড় বড় লিডাররা হোক, সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ হবে না। আজকে সামান্য একটা কিছুর জন্য সামান্য গ্রামের আর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে মারামারি হিংসা, আর বিরোধী রাজনীতির দল থেকে আমরা বলবো আপনারা কি বাবা, আপনারা দেখছেন যে এই মার্ডার হলো, এবার কতটা আমরা রাজনীতিক জায়গা নেব? আপনারা খুনে রাজনীতি করতে এসছেন? শাসক দল থেকে বলবো আপনারাও কিন্তু সাবধান হয়ে যান। আর বিরোধী দিকেও বলবো আমরা যে ওই বলি করে মানুষের রক্ত ঝরিয়ে রাজনীতি করবেন আপনারা, বহুত বড়ই হয়ে গেছেন। বীরভূমের মানুষ কিন্তু এবার জমে যাচ্ছে। আজকে যে দলিত মূল্যবাসী আদিবাসী যে ভাই থেকে আপনারা ভেদাভেদ করে রেখেছিলেন, যারা বীরভূম এবং বেঙ্গলের মেজরিটি, যাদের মাধ্যমে আপনারা মারামারি করার চেষ্টা করছেন, তারা কিন্তু এক হচ্ছে। আদিবাসী মূল্যবাসী এবং বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের মানুষ কিন্তু এক হচ্ছে, যাদেরকে নিয়ে আপনারা নোংরা রাজনীতি করেন। তাদেরকে আমরা বুঝাচ্ছি, তারা বুঝছে। আজকে দেখুন কত জনজাতি মানুষ এসছে, এখনো 100টা বাস বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। আজকে এই র্যালি এবং এই যে লোক জনসমাবেশ দেখছেন, এখনো বাস ঢুকছে, এখনো 100টা বাস দাঁড়িয়ে আছে। বীরভূমের 167টা অঞ্চল থেকে লোক এসছে নিজেরা চাঁদা করে। এটা মানুষের প্রেরণা, মানুষের ধারণা থেকে এসছে, ভিতর থেকে এসে এটা, ভিতর থেকে এসে এটা। তাহলে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তো যে কোনোভাবে আমরা হিংসামূলক রাজনীতি করতে দেবো না। সবাই কিন্তু মনে রাখবেন, এখানে আপনার মা ভাই বোন, আপনার ভাই, আপনাদের পাড়া প্রতিবেশী যদি হিংসায় যদি বলি হয়, যদি কারো একটা জীবন চলে যায়, জীবন কিন্তু ফিরে দেওয়া যায় না। আপনার প্রত্যেকে 30 সেকেন্ডের জন্য ভাবুন, আমরা বাঁচবো কতদিন? আমরা কতদিন বাঁচবো? 60, 70, 80? আপনারা যে কোনো ধর্মের মানুষ হন না কেন, কোনো ধর্মকে শেখায় এটা? কোনো কি ধর্ম শেখায় এটা যে হিংসা করতে? আমাদের খারাপ লাগে যে বলে বীরভূম মানে তো এটাই হবে, বীরভূম মানে তো মারামারি হবে, বীরভূম মানে তো বম পাওয়া যাবে, বমের জেলা। কিন্তু ওরা ভুলে যাচ্ছে বীরভূমের সংস্কৃতি কিন্তু অন্য। বীরভূমে যেমন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, বীরভূম যেন প্রতিবাদ করতে জানে, বীরভূমে তেমন সংস্কৃতিও আছে, বাউলের সংস্কৃতি আছে, বীরভূমে আদিবাসী ভাই বোনদের সংস্কৃতি আছে। বিভিন্ন পকেটে ছোট ছোট মস্তান দেখবেন, সবের থেকে বড় মস্তান কারা জানেন? আপনারা। যদি ইউনিটি হয়ে যান, কিছু হবে না, কিছু হবে না। সেকেন্ড যেটা হচ্ছে আবাস যোজনা দুর্নীতি। আমি জেলা শাসককে ওখানে বলবো, এখানে মিডিয়ার মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি, বীরভূম জেলা শাসক আপনি কিন্তু সার্ভে করান। অনেক বিশেষ করে মূল নিবাসী, বারবার বলতে হচ্ছে আমাকে, আদিবাসী মূল নিবাসী এবং বিভিন্ন ওবিসি সম্প্রদায়ের মানুষজনের বাড়ি, যাদের এখনো মাটির বাড়ি আছে, তারা এখনো আবাস যোজনা পাইনি। অনেক আদিবাসী ভাই এক্ষুনি আমাকে ওই করে গেল, দাদা আমরা কি করব? যে মেজরিটি প্রবলেম আদিবাসী ভাই এবং মূল নিবাসী ভাইদের জন্য, যারা জন্মান্তর থেকে বসবাস করছে, যাদের বাড়ি পাট্টা করা উচিত ছিল সরকার পক্ষে, তাদের এখনো পাট্টা হয়নি। ভোটের টাইমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ললিপপ দেখায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আদিবাসী ভাই এবং মূল্যবাসী ভাই থেকে ললিপপ দেখায়, বলে আমি করে দেবো, আমি করে দেবো। সেটা স্বাধীনতার পর থেকে হচ্ছে, আমরা আর কোন রাজনৈতিক দলের ললিপপ বলবো না। ভাই আগে আমাদের পাট্টা কর, তারপর তোদের ভোট ব্যাংক আমরা দেখবো। যারা আমাদের কথা বুঝবে বলবে, যারা আমাদের কথা শুনবে, আমাদের অধিকার যারা পাইয়ে দেবে, তাদেরকে আমরা ভোট রাখছি, তাদেরকে আমরা দেখবো। বীরভূম জেলা শাসককে বারবার বলছি, এটা এই ডেপুটেশনের পর আমি ওখানেও বলবো, মিডিয়ার সামনে বলবো, 1 মাসের মধ্যে যদি স্টেপ না নেওয়া হয়, তাহলে বীরভূম জেলা থেকে আমরা পদযাত্রা আরম্ভ করে নবান্ন অভিযান দেবো। আমরা নবান্ন অভিযান দেবো। এবং যে আমাদের যে কোনো রাজনৈতিক দল কাউকে দেখবেন না এইভাবে এই অধিকারের জন্য কথা বলে, বারবার মিথ্যা কথা বলছে। আমাদের জনজাতি ভাইদের মধ্যে যারা আমরা মূল নিবাসী, যারা আমরা এসসি এসটি এবং ওবিসি এবং বিভিন্ন গরিব মানুষেরা বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের মধ্যে ভেদাভেদ করে রাখছে, যাতে আমরা ইউনিটি না হতে পারি। আজকে বাংলা সংস্কৃতি চেষ্টা করেছে, প্রায় চেষ্টা করেছে যাতে সব শ্রেণীর মানুষকে আমরা এক করতে পারি। যদি আমরা এক হই, তাহলে রাজনৈতিক দলের নেতারা ভয় পাবে। হয়েছে তো অনেক হয়েছে। 500 টাকা 1000 টাকার জন্য আমরা ভোট কেন দেবো? আমরা আমাদের অধিকারের জন্য ভোট দেবো। আমাদের দাবি আছে সাব সেন্টার গুলোকে ঠিক করা। আজকে প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের লোক এসছেন, বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে লোক আসছেন। হঠাৎ করে কাউকে যদি বর্ষাকালে কিংবা সাপে কামড়ায়, হসপিটালে যেতে যেতে মারা যায়। সাপের ভ্যাকসিন গুলো তো গ্রামে স্বাস্থ্যকেন্দ্রে রাখা যায়, সেগুলো প্রচুর জায়গাতে উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলোকে ঠিক করতে হবে। সেটাও কিন্তু আমরা আমাদের ডেপুটেশনে বলেছি। জয় বাংলা। আজকে আরেকটা করেছি আমরা, পরিযায়ী শ্রমিক নামটা সরকার ভালোভাবে বুঝতো না। কোনো রাজনীতি দলের নেতা আজ অব্দি কোন কিছু বলেনি। বাংলা সংস্কৃতি মঞ্চ নামার আগে 2007 থেকে জন্মলগ্ন থেকে বাংলা সংস্কৃতি মঞ্চ পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে কাজ করছে, জন্মলগ্ন থেকে কাজ করছে।
আপনারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া কিংবা গুগল টাইপ করলে বুঝতে পারবেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলা সংস্কৃতি মঞ্চ কিভাবে কাজ করছে। কোভিডের টাইমে আপনারা জানেন শুধু বীরভূমের 16,000 মতো পরিযায়ী শ্রমিক ছিল। 16,000 প্রত্যেকের রেশনের ব্যবস্থা আমরা করেছিলাম এবং পুরো বেঙ্গল থেকে আমরা 56,000 পরিযায়ী শ্রমিকের রেশনের ব্যবস্থা করেছিলাম। আজকে পরিযায়ী শ্রমিকদের যে কি দুরবস্থা, সেটা লকডাউন না হলে আমরা, কোভিড না হলে আমরা বুঝতে পারতাম না। আমাদের বীরভূম, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে জনজাতি মানুষের ভাই বোনেরা যাদের হয়ে বলার কেউ নেই, তারা আজকে পুরোপুরি মানে তাদের কথা কেউ ভাবছেই না। আমাদের বারাবারই দাবি, যখন 5 জন মারা গেছিল মোনাডই পাইকরের কাশ্মীরে, যখন জঙ্গিরা এনকাউন্টার করে মেরেছিল, তখন তাদেরকে আমরা যখন ছাড়িয়ে এনেছিলাম, তখন থেকে আমাদের দাবি ছিল যে কোনোভাবে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটা দপ্তর খুলতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করবো, বলতে চাইছি, দরকার হলে আপনি শ্রম দপ্তরকে ভেঙে আর একটা ইউনিট করে দিন। দরকার হয় শ্রম দপ্তরে ভেঙে আপনি মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য একটা ইউনিট করে দিন। সেখানে প্রত্যেকটা অঞ্চলে পরিযায়ী শ্রমিক যেখান থেকে যাবে, ধরো কেউ মুম্বাই যাচ্ছে, কেউ দিল্লি যাচ্ছে, তার ডেটাগুলো থাক। আমি জানি মারিগ্রামের পাশে একটা বিষ্ণুপুর বলে গ্রাম আছে আমাদের বীরভূমেরই, অনেক SC ST পরিবার আছে, তাদের গ্রামে আমি একবার ভিজিট করতে গেছিলাম 2018 সালে। সেখানে অনেক মানুষের কিডনি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। 8-10 জনকে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে খুঁজে পাচ্ছি না আমরা। কারণটা কি? হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়েছে। পরে আমরা একটা সার্ভে করেছিলাম, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ থেকে 3 থেকে 4 হাজার পরিযায়ী শ্রমিক যাদের কোনো পাত্তাই নেই, তাদেরকে মেরে দিয়ে কিডনি বিক্রি করে মেরে দেওয়া হয়েছে। আজকে ডেটা থাকা দরকার কি দরকার না? প্রত্যেকটা পঞ্চায়েতে বলুন, দরকার তো। আজকে যদি কেউ বিপদে পড়ে মুম্বাইয়ে গিয়ে, দিল্লিতে গিয়ে, চেন্নাইয়ে গিয়ে, তো যদি এখানে ডেটা থাকে, যদি কন্ট্যাক্ট করতে পারে, তবেই তো সরকার সাহায্য করতে পারবে। আমরা তো খুঁজেই পাচ্ছি না আমরা। এটা দরকার তো। এই দাবি তো বাংলা সংস্কৃতি মঞ্চের আন্দোলন আছে। বাংলা সংস্কৃতি মঞ্চ আরো বিভিন্ন জায়গার মুরারের হসপিটাল ডেভেলপমেন্ট, বাইপাস ডেভেলপমেন্ট, তারপরে রামপুরহাটের হসপিটালে যেমন রামপুরহাটে ডাক্তার তো আছে, পরিষেবা পাচ্ছে না, সেগুলো কিন্তু জেলা শাসককে দেখতে হবে। এবং যে রক্তের যে সেপারেশন ইউনিট, যেটা খুবই দরকার রামপুরহাট এবং শিউড়ি হসপিটালে যেটা দরকার, সেটাও কিন্তু আমাদের দাবির মধ্যে আছে। আমরা চেষ্টা করেছি, বীরভূমে একটা বড় শিল্প হচ্ছে পাঁচামিতে। আমাদের প্রথম থেকে দাবি ছিল যে সাধারণ মানুষকে উচ্ছেদ করে কখনো, আমরা শিল্পের পক্ষে, কিন্তু সাধারণ মানুষকে উচ্ছেদ করে কখনো শিল্প করা যাবে না। যা করতে হবে সরকার পক্ষকে আলোচনার মাধ্যমে করতে হবে, এবং সরকার পক্ষকে কোনোভাবে এবং পরিবেশের কথা ভাবতে হবে। দরকার হলে মানুষ যদি জমি দিতে চায় এবং প্রত্যেকের চাকরি পায়, তাহলে দরকার হলো আন্ডারগ্রাউন্ড শিল্প পরিবেশের কথা মাথায় রেখে। এবং আমাদের মেজর দাবি, ডাস্ট খাবে পাঁচামির লোক, বীরভূমের লোক, আর বাইরেকার লোক এসে চাকরি করতে হবে, সেটা কিন্তু শিল্প যদি হয়, সেটা কিন্তু আমরা মেনে নেব না। ভূমি সংরক্ষণ চাই পাঁচামিতে আমাদের। যদি সাধারণ মানুষ যদি শিল্প করে, বারবার বলছি, সাধারণ মানুষ যদি শিল্প করে, সাধারণ মানুষকে উচ্ছেদ করে কোনোভাবে করা যাবে না। কিন্তু যদি শিল্প হয়, ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে দেউচা পাঁচামির মানুষকে। ডাস্ট খাবে ওরা, আর বাইরে থেকে সে চাকরি করতে করবে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। সেটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা মানছেন তো সবাই? ঠিক বলছি তো আমরা? এবং আমাদের এইরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি, এবং আদিবাসী ভাই বোনেদের একটা ইংলিশ মিডিয়াম স্কুলের দাবি আমরা করেছি এবং আদিবাসী স্কুল করেছি। এবং রেশন কার্ড, আধার কার্ডের জন্য অনেক সময় লাইনে দাঁড়াতে হয়, ঠিকঠাক মানে কানেকশন পাওয়া যায় না। অনেক গরিব মানুষ, যখন আমরা এনআরসি নিয়ে আন্দোলন করতে যাই, তখন আমরা দেখেছিলাম সব থেকে বেশি এনআরসিতে ক্ষতিগ্রস্ত ছিল আদিবাসী এবং মুন্লিবাসী সমাজের মানুষ, যাদের আধার কার্ড নেই, যাদের বাড়ির ডকুমেন্ট ঠিক নেই, জমির ডকুমেন্ট ঠিক নেই। তখন গ্রামে যখন আমরা ক্যাম্পিং করতাম আদিবাসী গ্রামগুলোতে, তখন আমরা রিয়েলাইজ করছি সব থেকে এনআরসি হলে ক্ষতি হবে আদিবাসী মানুষ। তারা অনেকে অফিসে যেতে ভয় পায়। তাই আমাদের দাবি আছে আধার কার্ড, রেশন কার্ড ঠিক করার জন্য সরকারকে গিয়ে তাদের ঠিক করে দিতে হবে। তারা কিন্তু অফিসে আসবে না, অনেকে অফিসে আসতে ভয় পায়। এইরকম বিভিন্ন 25 দফা দাবি নিয়ে বিভিন্ন জায়গার, শিউড়ি বলুন, বোলপুর বলুন, দুবরাজপুরের একটা চাষিদের একটা দাবি আছে যে চাষিরা বলছে, দাদা আমরা তো আলু চাষ ভালো হয় এখানে, আমাদের তো সেরকম কোনো উপার্জন নই, এখানে যদি একটা কোলেস্টেরল যদি সরকার পক্ষ থেকে করে দেয়, তার আলুগুলো সংরক্ষিত করে রাখা হবে। সেই দাবিও আমাদের করা হয়েছে। আমরা যেটা দেখেছি, এখানে আমাদের আমাদের মুন্লিবাসী, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের সঙ্গে যারা অন্যান্য শ্রেণীর যেসব মানুষগুলো, গরিব মানুষগুলো আছে, তাদের এটা দাবি
এটা জনসাধারণের দাবি। এই দাবি নিয়ে আমরা সবাই মিলে আমরা ডেপুটেশন দেবো। জানি আপনাদের প্রত্যেকে কষ্ট হচ্ছে, আজকে আমরা খাবার দিতে পারিনি, আপনারা মুড়ি বেঁধে এনেছেন, আমরা তো রাজনৈতিক দলের মতো আমাদের নেই, কিন্তু এই বার্তাটা দেওয়া আমাদের খুবই দরকার। আপনারা একটু কষ্ট করুন। এই দাবিগুলো যদি প্রশাসন যদি মানে তো ভালো, প্রশাসন পক্ষে আমরা থাকবো, যদি না মানে তাহলে কিন্তু প্রশাসন বুঝে যাবে বাংলা সংস্কৃতি মঞ্চ কি করতে পারে।